তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি টোকিও সুইন্ডলার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি আপনি মানি হাইস্ট দেখে থাকেন আর সেটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি প্রমিস করতে পারি এইটা আপনার কাছে 100% ভালো লাগবে। যেমন বুঝতেই পারছেন মুভিটা হতে যাচ্ছে কাইন্ড অফ মানি হাইস্টের মতো। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় যে এই গল্পটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন জাপানের অবস্থা বোমার জন্য অনেক বেশি ভয়াবহ হয়ে গিয়েছিল। আর এই জন্য জাপানের তখন কিছু ফ্রডের জন্ম হয়েছিল। যেমন জমি নিয়ে বেশিরভাগই ফ্রড হতো। আর এই ফ্রডের মধ্যে এমন কিছু গ্যাং ছিল, যেই গ্যাংগুলোর মধ্যে নেগোসিয়েটর, দালাল এবং বিভিন্ন লিগাল এক্সপার্টও থাকতো, যারা সবাই মিলে নকল দলিল বানিয়ে সেই দলিলের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট ধরে তাদের কাছে জমিগুলো বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিত। এমন করে এই বিজনেসটাকে খুব ভালো করেই তারা রান করছিল। তবে 90 শতকে আসার পরে এই জিনিসটা কমার জায়গায় আরও বেশি বেড়ে গিয়েছিল, কারণ তখন রিয়েল এস্টেট বিজনেসে একটা ধুম চলে এসেছিল। আর এই জন্য ধীরে রিয়েল এস্টেটের দাম বেড়েই যাচ্ছিল। আর এই জন্য মানুষ জমি জমা কিনতে আগ্রহী আরও বেশি হচ্ছিল। আর যখন সরকার এই ব্যাপারগুলো নোটিস করে, তখন তারা মানুষজনকে এগুলো থেকে সেভ করার জন্য আস্তে আস্তে সমস্ত কিছুকে ডিজিটাইজেশন করা শুরু করে। যেমন আইডি, দলিল এবং নানান জিনিসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বা সেন্সর লাগানো শুরু করে, যে জন্য আস্তে আস্তে করে যারা ফ্রড করতো তাদের জন্য নকল ডকুমেন্টগুলো বানানো একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এই জন্য জমি নিয়ে যেই ফ্রডিংগুলো হতো সেগুলো প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে তখনই একটা ভয়ঙ্কর চালাক লোক চলে আসে, যে কিনা নতুন টেকনোলজির ইউজ করে সরকারকে ধোকা দিয়ে আবারও এই ব্যবসাটাকে চালু করার সিদ্ধান্ত নেয়। আর সে নতুন করে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে ফেলে। আর এই লোকটার গল্পই হচ্ছে গিয়ে এই মুভির গল্পটা। আর এই লোকটার নাম হচ্ছে গিয়ে হ্যারিসন। এখন আমরা দেখতে পারি হ্যারিসন তার বন্ধুদের সঙ্গে শিকার করার জন্য জঙ্গলে চলে আসে। তবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও তারা কোনো শিকার পাচ্ছিল না। এই জন্য প্রচণ্ড ক্লান্ত হয়ে তারা একটা জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন তার একটা ফ্রেন্ড পি করার জন্য একটু সাইডে যায়, কিন্তু একটু পরে সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। এই জন্য যখন হ্যারিসন আর তার বন্ধু দৌড়ে চেক করার জন্য যায়, তখন তারা গিয়ে দেখতে পারে একটা ভাল্লুক তার উপরে আক্রমণ করেছে আর তাকে পুরো ছিঁড়ে বিড়ে ফেলছে। আর যখনই ভাল্লুকটা তাদেরকে দেখতে পারে, তখন সে পাগলের মতো তাদের উপরে অ্যাটাক করার জন্য যাওয়া শুরু করে। তবে হ্যারিসন এতে করেও ভয় পায় না। সে বন্দুকটা বের করে সময় থাকতেই ভাল্লুকটাকে শুট করে মেরে ফেলে। আর এই শিকারটা করার পরে তার মধ্যে এত বেশি সাহসের জন্ম নিয়েছিল, যেটা সে সারা জীবনেও ভুলতে পারেনি। আর তখন এদিকে আমরা দেখতে পারি কুমিসান এবং কুদিসানকে, যারা কিনা একটা বৃদ্ধকে ট্রেন করছিল। আসলে তারা হচ্ছে গিয়ে ভূমাফিয়ার একটা পার্ট। আর এই ভূমাফিয়ারা আসল জমির মালিকের মতো দেখতে এমন একটা লোককে খুঁজে বের করে আর তাকে নানান রকম করে ট্রেন করা শুরু করে। যেমন তার বাবার নাম, মায়ের নাম এবং তার সমস্ত ডিটেল তাকে মুখস্থ করায়, যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলায় তাদেরকে পড়তে না হয়। আর যাতে করে এই সমস্ত প্রসেসটার মধ্যে কোনো জায়গায় তাদের ফিঙ্গারপ্রিন্ট না লাগে, এই জন্য তারা হাতের মধ্যে ফেভিকল লাগিয়ে নিত, যাতে করে যখন তারা ক্লায়েন্টকে ধোকা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিবে, তখন ক্লায়েন্ট চাইলেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে না পারে। এখন সমস্ত প্ল্যান প্রোগ্রামিং করার পরে ফাইনালি তারা বেরিয়ে পড়ে ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং করার জন্য। আমরা জানতে পারি এই ডিলটা হবে একটা বিশাল বড় কোম্পানি মাইক হোবের সাথে। আর তখন আমরা এটাও জানতে পারি যে এখন তারা যে জমিটা বিক্রি করতে যাচ্ছে, এই জমিটা সম্পর্কে সমস্ত তথ্য তাদের টিমেরই একটা মেম্বার টেক্সিটা দিয়েছিল। আসলে টেক্সিটা এমন কিছু জমি খুঁজে বের করে যেগুলো এমনিতেই অনেক বছর ধরে পড়ে আছে। আর পরবর্তীতে এই জমিগুলো দেখিয়েই তারা নানান রকম করে ফ্রড করে। তারপরে যখন তারা এখানে চলে আসে, তখন আমরা জানতে পারি টোকিওতে থাকা এই প্রপার্টিটার দাম প্রায় 100 কোটি টাকার উপরে। আর এই প্রপার্টির যে মালিক ছিল তার নাম ছিল সিমাজাকি, যে কিনা এখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। আর যখন তারা একটু ভালো করে চেক করে, তখন তারা দেখতে পারে এই জমির কোনো কেয়ারটেকারও নেই, মানে এই জমি দেখাশোনা করার মতো কেউ নেই। তার মানে তারা চাইলেই এই জমিটা নিয়ে কাজ করতে পারে। আর এই জন্য তারা খুব দ্রুতই পুরো এরিয়ার মধ্যে এই খবরটা ছড়িয়ে দেয় যে এই প্রাইম লোকেশনের জমিটা মাত্র 100 কোটি টাকায় বিক্রি হচ্ছে। আর যখন এই খবরটা চারপাশে ছড়িয়ে পড়ে, তখন সবাই পাগলের মতো হুমড়ি খেয়ে এই জমিটা কেনার জন্য পড়ে, কারণ এই জমিটা ছিল একটা প্রাইম লোকেশনে। আর যখন মার্কহোম দেখতে পারে যে আসলে জমিটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তারা দ্রুত এই জমিটা কেনার জন্য ডিল সিগনেচার করে ফেলে। মাইকহোম পরের সপ্তাহে তাদের দলিলে সিগনেচার করবে এবং সমস্ত টাকা পয়সাগুলো তাদেরকে বুঝিয়ে দিবে। তবে এর আগে মাইকহোম প্রপার্টির মালিক শিমাজাকির সঙ্গে মিট করতে চাইছিল। তবে তারা একটা বাহানা করে এইটা বলে দেয় যে শিমাজাকি অসুস্থ, এই জন্য সে হসপিটালে আছে, সে এখন আপনার সাথে মিট করতে পারবে না। এই জন্য তারা তাকে নিয়ে আসে জমি দেখানোর জন্য। আর এখানে যাতে করে কারো কোনো সন্দেহ না হয়, এই জন্য তারা আগের টালাটাকে বদলে একটা পুরনো টালা লাগিয়েছিল, যাতে করে দেখে মনে হয় যে এটা অনেক দিন ধরেই পড়ে আছে। আর তারা জমি দেখিয়ে মাইকহোমকে খুশিও করে দেয়।
আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি তাদের টিমের রেকু নামের অন্য একটা মেম্বার শিমাজাকির নতুন একটা ডুপ্লিকেট কপি খুঁজে বের করার ট্রাই করছিল। আর ফাইনালি তারা একটা ডুপ্লিকেট কপি পেয়েও গিয়েছিল আর তাকে সমস্ত ব্যাপারগুলো মুখস্থ করানোর দায়িত্ব সে নিয়েছিল, মানে তার নাম, তার বাবার নাম ইত্যাদি ইত্যাদি। আসলে হ্যারিসনের এই পুরো টিমটার মধ্যে হ্যারিসনকে বাদ দিয়েও আরো 5 জন মেম্বার ছিল। প্রথমে গোডোসন ছিল, যে কিনা ছিল লিগ্যাল অ্যাডভাইজার, আর টাকুমিসন ছিল ডুপ্লিকেট কাগজপত্র বানাতে পুরোপুরি এক্সপার্ট। তাছাড়া তাদের টিমের মধ্যে একটা হ্যাকার ছিল যে কিনা এই সমস্ত ডুপ্লিকেট কপিগুলোকে ইন্টারনেটে ছড়িয়ে দিত যাতে করে এগুলোকে দেখতে সঠিক মনে হয়, মানে এগুলোকে দেখতে আসল মনে হয়। তাছাড়া এই সমস্ত জমিগুলো খুঁজে বের করার দায়িত্ব ছিল টেক্সিটার উপরে, আর এই সমস্ত জমির মালিকের মতো ডুপ্লিকেট কপি খুঁজে বের করে সেগুলোকে ট্রেন করার দায়িত্ব ছিল এই মেয়েটার উপরে, যার নাম হচ্ছে গিয়ে রেকো। তো এখন যখন মাইকম জমি এবং সমস্ত কাগজপত্র ভালো করে চেক করে নেয়, তখন তারা ফাইনাল মিটিং করে শিমাজাকির সমস্ত ডকুমেন্ট চেক করার জন্য। আর যখন এখানে তারা ডকুমেন্টগুলো চেক করা শুরু করে, তখন তারা দেখতে পারে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছুর মধ্যে চিপগুলো এত পারফেক্টলি ফিট করা হয়েছিল যেটা কিনা ধরার মতো ক্যাপাসিটি কোনো নর্মাল মানুষের ছিল না। আর তাছাড়া যখন তারা এই সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে, তখন এই সমস্ত ডকুমেন্টের তথ্যগুলো তারা অনলাইনেও পেয়ে যায়, যার মানে এখানে ধোঁকাবাজির কোনো অপশনই নেই। এরপরে যখন শিমাজাকিকে তার সম্পর্কে নানান রকম কোয়েশ্চেন করা হয়, তখন শিমাজাকি এক এক করে সমস্ত উত্তরগুলো সঠিক দিয়ে দেয়। তবে যখন উকিল একটু চালাকি করে প্রপার্টির 2টা পিকচার দেখিয়ে তাকে জিজ্ঞেস করে যে এইটার মধ্যে কোনটা আপনার প্রপার্টি, তখন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি তাকুমিসা একটু চালাকি করে ব্যাপারটাকে হ্যান্ডেল করে ফেলে। তবে এরপরে উকিল তাকে আরও একটা কোয়েশ্চেন করে, সে জিজ্ঞেস করে যে আপনি আপনার এরিয়ার কোন সুপারমার্কেট থেকে বাজার করেন। তবে এইটার কোনো অ্যান্সার শিমাজাকির কাছে ছিল না। আর যতক্ষণে তারা বুঝতে পারে তাদের ফ্রড ধরা পড়তে যাচ্ছে, ততক্ষণে টাকুমিসা ভুল করে তার উপর একটু পানি ফেলে দেয়, যে জন্য শিমাজাকিকে ওয়াশরুমে যেতে হয়। আর ওয়াশরুমে যাওয়ার বাহানা করে টাকুমিসা ফাইনালি তাকে অ্যান্সারটা বলে দেয়। এই জন্য শিমাজাকি তখনই তাকে বলে দেয় যে আমি আমার ঘরের পাশেরই পিকক স্টোর থেকে আমার জন্য সমস্ত জিনিসপত্র কিনি। আর যেহেতু ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এই জন্য তাদের থেকে সমস্ত সিলমিল নেওয়া হয়, সমস্ত সিগনেচার নেওয়া হয়, আর ফাইনালি তার অ্যাকাউন্টের মধ্যে 100 কোটি টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। আর যখনই হ্যারিসনের অ্যাকাউন্টে পুরো টাকাটা চলে আসে, তখন আমরা জানতে পারি যে এই টাকাগুলো হ্যান্ডেল করার দায়িত্ব ছিল হ্যারিসনের উপরে। হ্যারিসন কী করে এই টাকাগুলো ম্যানেজ করবে সেই ব্যাপারগুলো নিয়ে সে আগেই প্ল্যানিং করে রাখতো। তাছাড়া এই ব্ল্যাক মানিগুলোকে কী করে হোয়াইট করা যায় সেই প্ল্যানও তার কাছে ছিল, মানে এই টাকাগুলো নিয়ে তাদের কোনো টেনশনই করতে হতো না। তবে এরপরে যখন তারা সবাই এই সাকসেসফুল মিশনটার জন্য একটা পার্টি দিচ্ছিল, তখন রেকুকে নিয়ে তারা একটু সমালোচনা করা শুরু করে। কারণ এইবার রেকুর কাজটা খুব একটা ভালো হয়নি। কারণ যখন সেই উকিল বৃদ্ধকে কোয়েশ্চেন করছিল, তখন সে কোনো অ্যান্সারই দিতে পারছিল না। যদি তারা ভুল করে তার উপরে পানি ফেলার বাহানা না করে তার কানের মধ্যে যদি একটা চিপ ঢুকিয়ে না দিত, আর হ্যারিসন যদি দূর থেকে তাদেরকে গাইড না করত, তাহলে এইবার তারা ধরা পড়েই যেত। যাই হোক, এখন যেহেতু তারা এই মিশনটা পুরোপুরি সফলভাবে শেষ করেছে, এই জন্য তাদের মধ্যে টাকা পয়সা ভাগ-বাটোয়ারা করে দেয়া হয়। আমরা দেখতে পারি হ্যারিসন প্রত্যেককে 15 কোটি টাকা করে দিয়ে দেয়। তবে এই সমস্ত কাজ করে হ্যারিসন কোনোভাবে আর মজা পাচ্ছিল না। এই জন্য সে বিশাল বড় কিছু একটা করতে যাচ্ছিল, যেটা করতে তাদের ঘাম বেরিয়ে যাবে। আর তখন আমরা দেখতে পারি টাক্সিটো একটা জমির সন্ধান তাদেরকে দেয়, যেটার ভ্যালু ছিল 3000 কোটি টাকা। আসলে এই পুরো জমিটা শহরের একেবারে মেইন পয়েন্টে ছিল, তাছাড়া কুয়ানজি মন্দিরের একেবারে পাশেই ছিল। আর তাছাড়া জানা গেছে যে এই জমির মালিক কুয়ানজি মন্দিরের যেই পূজারী আছে তার মেয়েই। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে কোনোভাবেই সে তার জমিটা সেল করতে চায় না। তবে যেহেতু হ্যারিসনের এই জমিটা পছন্দ হয়ে গেছে, এই জন্য তারা যে এটা নিয়ে কাজ শুরু করবে সেইটা আর বলার দরকারও পড়ে না। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি সেই বৃদ্ধ লোকটাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হয়, যে কিনা নকল শিমাজাকি হয়েছিল। আর আমরা অবশ্যই জানি এই কাজটা কে করেছে। অবশ্যই এটা হ্যারিসন করেছে, কারণ হ্যারিসন চায় না কোনো রকমের প্রমাণ জীবিত থাক। তো এরপরে 2 সপ্তাহ পরে মাইকম কোম্পানিও জানতে পারে তাদের সঙ্গে ফ্রড হয়ে গেছে। সমস্ত ডকুমেন্টগুলো তারা ভালো করে চেক করে, তারা জানতে পারে এই সমস্ত ডকুমেন্টগুলো আসলে ডুপ্লিকেট ছিল। এই জন্য যেই ভূমাফিয়া তাদের সঙ্গে এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে মামলা করে দেয়া হয়, আর এইটার দায়িত্ব দেয়া হয় একটা ডিটেকটিভকে। আর এই ডিটেকটিভের নাম ছিল ডিটেকটিভ ট্যাক্সুসুন। আর এরপরে ডিটেকটিভ চলে আসে মাইকম কোম্পানিতে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার জন্য। আর তারা প্রথমেই কিছু ভূমাফিয়ার ছবি তাদেরকে দেখায়। আর যখনই তারা হ্যারিসনের ছবি দেখতে পারে, তখন তারা বুঝতে পারে যে এইটাই হচ্ছে গিয়ে সেই লোকটা যার টিম মিলেই তাদেরকে বোকা বানিয়ে চলে গিয়েছে আর তাদের 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে এইটা শোনার পরে ডিটেকটিভ তাকে বলে যে পুলিশ রেকর্ড মতে হ্যারিসন নামের এই লোকটা 80-র দশক থেকে এই কাজটা করে আসছে। তাছাড়া এখন পর্যন্ত সে অনেকগুলো ফ্রড করেছে। এই ফ্রডের মামলায় একবার সে ধরাও পড়ে 5 বছর জেলও খেটেছিল। তবে বের হয়ে সে আবার ওই একই কাজ করা শুরু করে দিয়েছে। আর আপনাদের টাকার বিষয় যদি বলি, তাহলে এতক্ষণে হয়তোবা সেই টাকাগুলো বিদেশি কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েও গেছে। আর হয়তোবা সেখান থেকে রিটার্ন আবারও ভূমাফিয়াদের অ্যাকাউন্টে চলে এসেছে, যেগুলো কিনা পুরোপুরি হোয়াইট মানি। যার মানে আপনাদের 100 কোটি টাকা তো ফিরিয়ে আনা আর সম্ভব না, এইটার চিন্তা পুরোপুরি বাদ দিতে হবে।
তবে এইটা শোনার পরে মাইক হোমসের যেই এক্সিকিউটিভ ম্যানেজার ছিল সে তো মাথা পেটাতে পেটাতে শেষ। মানে 100 কোটি টাকা, 1 টাকা আর 2 টাকা না, এখন এই পুরো চাপটা তার উপরেই পড়বে। আর অন্যদিকে যতক্ষণে পুলিশ অ্যাকশনে আসতো ততক্ষণে হ্যারিসন আর তার সমস্ত লোকজন টোকিও ছেড়ে জঙ্গলে চলে যায় আর সেখানে শিকার বিকার করেই সময় পার করা শুরু করে। আর কিছুদিন পরে যখন মাইক হোমের কেসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন তারা আবারও টোকিওতে ব্যাক করে। আর এইবার তারা টার্গেট করার সিদ্ধান্ত নেয় সেই পূজারীর ফাঁকা জমিটা। আসলে এই মন্দিরে যে পূজা করায় সে হচ্ছে 45 বছরের একটা মহিলা, তার ঘরবাড়ি কিছুই নেই, তার স্বামী সন্তান তেমন কিছুই নেই, আসলে সে বিয়েও করেনি আর কখনো করবেও না। আর এই মন্দিরটাই হচ্ছে গিয়ে তার সব কিছু। আজ থেকে 5 বছর আগে তার বাবা এই মন্দিরের একটা মেয়েকে নিয়েই পালিয়ে চলে গিয়েছিল, যেটা কিনা তার মা কোনোভাবেই সহ্য করতে পারেনি, এই জন্য সে হার্ট অ্যাটাক করে তখনই মারা গিয়েছিল। আর এই ঘটনার পরে এই পূজারণও এত বেশি লজ্জিত হয়েছিল যে পরবর্তীতে সে মানুষের থেকে দূরে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিল। যার মানে যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে এই জমিটা যদি তারা মেরে দেয় তাহলে কোর্টে শুধুমাত্র সাক্ষী নিজে একাই থাকবে, তার সঙ্গে সাক্ষ্য দেওয়ার মতো আর অন্য কেউ থাকবেও না। তার মানে কেসটা খুবই দুর্বল। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা এই জমিটা নিয়ে কাজ করবে আর তারা যে যার কাজে লেগেও পড়ে। যেমন গডসন আন্ডারওয়ার্ল্ডে এই খবরটা ছড়িয়ে দিবে যে এই জমিটা বিক্রি করা হবে, তাও শুধুমাত্র 3000 কোটি টাকায়। অন্যদিকে রেকোকে সেই পূজারণের একটা ডুপ্লিকেট কপি খুঁজে বের করতে হবে যাকে কিনা সে সমস্ত ব্যাপারগুলো মুখস্থ করাবে। তবে টেক্সিতা আগের 15 কোটি টাকা একেবারেই হ্যাপি ছিল না, এই জন্য এই ডিলটার জন্য সে হ্যারিসনের কাছে আরও বেশি টাকা দাবি করে বসে। আর হ্যারিসনও এটার জন্য রাজি হয়ে যায়, কারণ সে এই পুরো টিমের মধ্যে কোনো রকম ঝামেলা চাইছিল না। তো এরপরে পরদিন সকাল থেকে আমরা দেখতে পারি হ্যারিসনের টিম সেই মহিলাটার উপরে নজরদারি করা শুরু করে যাতে করে তার সমস্ত পদক্ষেপ তারা আইডেন্টিফাই করতে পারে আর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তারা ক্যালকুলেট করতে পারে। এখান থেকে গল্প চলে আসে কয়েক বছর পেছনে, আমরা চলে আসি 2000 সালের দিকে। আমরা দেখতে পারি তাকুমিসার বাবা কোনো একটা কারণে প্রচণ্ড রাগ হয়ে তার পুরো ঘরের মধ্যেই আগুন দিয়ে দিয়েছিল, যেখানে তাকুমিসানের মা, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে সবাই পুড়ে মারা গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তাকুমিসান এত বেশি ভেঙে পড়েছিল যে এখন আর সে তার নিজের জীবনটাও রাখতে চাইছিল না। তবে যেহেতু তবুও তাকে সার্ভাইভ করতে হবে, এই জন্য সে সার্ভাইভ করার জন্য হাই ক্লাসের যেই কল গার্লগুলো ছিল তাদেরকে পিক অ্যান্ড ড্রপ করার কাজ শুরু করে। এখন তাকুমিসার সঙ্গে যেই কল গার্লটা আছে তার নাম হচ্ছে গিয়ে সাকি। আর যখন সে সাকিকে ক্লায়েন্টের কাছে ড্রপ করে দিয়ে সাকির আবারও ব্যাক করার জন্য ওয়েট করা শুরু করে তখন ক্লায়েন্টের মোবাইল থেকেই সাকির কাছে একটা কল আসে। আর কল দিয়ে তাকে বলা হয় যে কোনো একটা প্রবলেম হয়ে গেছে, তুমি দ্রুত উপরে চলে আসো। আর যখনই তাকুমিসা উপরে আসে তখন সে দেখতে পারে সাকির মৃত্যু হয়ে গেছে। আসলে ক্লায়েন্ট সাকির গলার মধ্যে বেল বেঁধে কিছু একটা তো করছিল, যেই জন্য সাকির দম বন্ধ হয়েই এখানে মৃত্যু হয়ে গেছে। তবে যেহেতু এই ক্লায়েন্ট অনেক বেশি বড় লোক ছিল এই জন্য সে তাকুমিসাকে মুখ বন্ধ রাখার জন্য আর সাকি যে হারিয়ে গেছে বা কোথাও চলে গেছে এরকম একটা উল্টাপাল্টা খবর ছড়িয়ে দেওয়ার জন্য তাকে পুরো 4 লাখ টাকা দেয়। তাছাড়া লাশ গায়েব করা এবং লাশ এখান থেকে বের করার জন্য সে আলাদা আলাদা লোক ডেকে নিয়েছিল। এখন তাকুমিসার কাছে 2টা অপশন ছিল, প্রথমে তো সে টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাবে আর মুখ বন্ধ করে সাকির গায়েব হয়ে যাওয়ার একটা উল্টাপাল্টা খবর ছড়িয়ে দেবে, আর নয়তোবা তার অবস্থাও সাকির মতো করা হবে। এখন তাকুমিসা কিছুক্ষণ চিন্তা করার পরে ফাইনালি টাকাগুলোকে সাইডে রেখে সে গিয়ে সাকিকে সিপিআর দেওয়া শুরু করে। আর অনেকক্ষণ ধরে সিপিআর দেওয়ার পরে ফাইনালি সাকি আবারও জ্ঞান ফিরে পায় আর তার নিঃশ্বাস ব্যাক করে। আর যখন সে ক্লায়েন্টকে সামনে দেখতে পারে তখন প্রথমেই তো সে ক্লায়েন্টের উপরে ঝাঁপিয়ে পড়ার ট্রাই করে, কিন্তু তাকুমিসান তাকে সমস্ত টাকাগুলো দিয়ে শান্ত করার ট্রাই করে, কিন্তু সাকি কোনোভাবেই কোনো কথা শুনছিল না, সে তার উপরে প্রচণ্ড রাগ করেছিল। আর এখান থেকেই তাকুমিসা আর হ্যারিসনের মধ্যে পরিচয় হয়। হ্যারিসন তাকে তার সঙ্গে কাজ করার জন্য একটা অফারও দিয়েছিল, তবে সে সেই অফারটা তেমন করে অ্যাকসেপ্ট না করে সেখান থেকে চলে গিয়েছিল। আর এখন প্রেজেন্টে আমরা দেখতে পারি যখন তাকুমিসান সেই পূজারীর উপরে নজরদারি করছিল তখন সে দেখতে পারে যে অনেকগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও এই পূজারণের কোনো রকম তথ্যই তারা কালেক্ট করতে পারছিল না, কারণ এই পূজারণ মন্দিরের বাইরে কোনোদিন যেতই না। সে প্রথমে সকাল 5টায় ঘুম থেকে উঠতো, প্রথমেই পূজা করা শুরু করতো, পরবর্তীতে পুরো মন্দিরটা ঝাড়ু দিত, এরপরে গাছগাছটায় পানি টানি দিয়ে আবারও গিয়ে ঘুমিয়ে পড়তো। এই পুরো 7টা দিনের মধ্যে পূজারণ 1 মিনিটের জন্য মন্দির থেকে বাইরে যায়নি। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যখন তারা কথাবার্তা বলছিল তখনই তারা সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা জিনিস দেখতে পারে। তারা দেখতে পারে একটা মেয়ে মন্দির থেকে বাইরের দিকে যাচ্ছে। আসলে এটা ছিল সেই পূজারণী যে কিনা উইগ লাগিয়ে খুবই টিপটাপ হয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। এটা দেখার সঙ্গে সঙ্গেই তাকুমিসান দৌড়ে তার গাড়িটা বের করে আর সেই পূজারণের গাড়িকে ফলো করা শুরু করে। তো এরপরে লম্বা একটা জার্নির পরে ফাইনালি এই গাড়িটা গিয়ে একটা হোটেলের সামনে থামে। আর এরপরে তাকুমিসান কোনো রকমের টেকনিক করে সেই রুমটাও খুঁজে বের করে ফেলে যেই রুমের মধ্যে সেই পূজারণ ঢুকেছিল। আর তখন তাকুমিসান দ্রুত রিসেপশনে টাকা খাইয়ে তার পাশের রুমটাই বুক করে ফেলে।
আর এরপর সে তার বুদ্ধির ইউজ করে কোনো রকমে একটা যন্ত্রের সাহায্যে তার পাশের রুমের আওয়াজ শোনার ট্রাই করে। আর তখন সে জানতে পারে যে এখানে তো একটা আলাদা ব্যাপারই চলছে। আসলে এই পূজারনের একটা এক্সট্রা শখই ছিল, এখানে তার সঙ্গে একটা বা দুইটা না বরং 5টা লোক ছিল। তাদের কথাবার্তা শোনার পরে তাকুমি-সান এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে পূজারন তার শখ পূরণ করতে এখানে এসেছে, এই জন্যই সে 5 জনের সাথে এখানে আসে। আর এই জন্য সে গিয়ে রুম বয়ের টলের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে ক্যামেরার মাধ্যমে পূজারনের সমস্ত ব্যাপারগুলো তারা রেকর্ড করে ফেলতে পারে। আর যখন এই ব্যাপারগুলো নিয়ে তারা ডিসকাশন শুরু করে তাদের নিজেদের টিমের মধ্যে, তখন আমরা জানতে পারি যে আসলে পূজারনের এটা একটা স্পেশাল শখ, যেটা পূরণ করার জন্য সে সপ্তাহে একবার এই হোটেলে আসে। আর এখান থেকে বের হওয়ার পরে সে যে আবার মন্দিরে ঢুকে, এখান থেকে আর সে বেরই হয় না। আর এই সাইকেলটা প্রতি সপ্তাহে একবার চলে। আর যদি তারা চায় তাহলে তারা এই সময়টার মধ্যেই তাদের কাজটা করে ফেলতে পারবে। তবে তখনই তাদের নজর পড়ে পাশে বসে থাকা একটা লোকের উপরে, যে কিনা এই পার্টিতে জয়েন করছিল না। আসলে তাকুমি-সান তার সম্পর্কেও সমস্ত তথ্যগুলো বের করে ফেলেছিল। এই লোকটার নাম ছিল কায়দে। আর তারা জানতে পারে যে কায়দেই হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটার হোস্ট, মানে এই পূজারন যে তার শখগুলো পূরণ করছে এগুলোর সমস্ত দায়িত্ব কায়দে নামের এই লোকটাই করে দেয়। যার মানে যদি তারা কায়দেকে টার্গেট করতে পারে তাহলে তারা যেই কোনো সময় পূজারনকে মন্দির থেকে বাইরে আনতে পারবে, মানে সেই সমস্ত সময়গুলোতে যখন ক্লায়েন্ট জমি দেখবে আর যখন তারা দলিলপত্র বানাবে। তবে অন্যদিকে আমরা দেখতে পারি টেক্সি তার ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছিল। সে এই কাজটার জন্য পুরো 300 কোটি টাকা দাবি করে বসে। আর যেহেতু হ্যারিসনের যেই কোনো ওয়েতে কাজটা বেরই করতে হতো, এই জন্য সে তার কথায়ও রাজি হয়ে যায়। তবে আমরা দেখতে পারি টেক্সি তার মধ্যে একটা বড়লোক ভাব চলে এসেছিল। সে কাজের প্রতি আর মনোযোগী ছিল না, সে সবসময় নেশার মধ্যেই ব্যস্ত থাকতো। আর অন্যদিকে গুডোসোনো আন্ডারওয়ার্ল্ডের দালালদের মধ্যেই খবরটা ছড়িয়ে দিয়েছিল যে এই জমিটা মাত্র 3000 কোটি টাকায় বিক্রি হবে। তবে অনেকদিন পার হয়ে যাওয়ার পরেও তাদের কাছে একটা ক্লায়েন্টেরও কল আসেনি। তবে যদিও তারা এই ব্যাপারটাও জানতো যে 3000 কোটি টাকার জমি কিনা কোনো ছোটোখাটো কোম্পানির কাজ হবে না, এই জন্য তাদেরকে শুধুমাত্র বসে বসে ওয়েট করতে হবে, কারণ কেউ না কেউ তো তাদের জালে অবশ্যই পাড়া দিবে। অন্যদিকে ডিটেকটিভ তাকসু-সান তাকুমি-সানের বাবার সঙ্গে মিট করার জন্য জেলে চলে আসে। আসলে এখানে ডিটেকটিভ শুধুমাত্র তার বাবার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছিল যে তার সাথে কারা জমির ফ্রড করেছিল, মানে তাদের সাথে তার দেখা কি করে হয়েছিল এবং কিভাবে সেই ফ্রডের মধ্যে পা দিয়েছিল। আর তখন তাকুমি-সানের বাবা তাকে বলে যে তার যতটুকু মনে পড়ে সে সেই জমির দালালদের সঙ্গে তার ছেলের মাধ্যমেই মিট করেছিল। তাদের রিয়েল এস্টেটের একটা বিশাল বড় কোম্পানি ছিল, আর তাদের জন্য রেল স্টেশনের পাশে বিশাল বড় একটা ফাঁকা জমি খুবই লোভনীয় একটা অফার ছিল। তাছাড়া এটার দামও অনেক কম ছিল। তবে আসলে তারা এই ব্যাপারটা একেবারে কল্পনাও করতে পারেনি যে তাদের সঙ্গে বিশাল বড় একটা ফ্রড হচ্ছে। তবে যখন তারা এই ব্যাপারটা জানতে পারে তখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তাকুমি-সানের বাবার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ এই সমস্ত দোষটা ছিল তাকুমি-সানেরই। কারণ তাকুমি-সানই তাদের সঙ্গে মিট করিয়ে দিয়েছিল, আর তার জন্যই তারা ফ্রডের শিকার হয়েছিল। এই জন্য তাকুমি-সানের বাবা একটা সময় তার ছেলের কলারে ধরে বলে যে তোমাকে যেই কোনো মূল্যে সেই ফ্রডদেরকে খুঁজে বের করতেই হবে, আর তাদেরকে যেই কোনো মূল্যে শাস্তি দিতে হবে, এবার সেটা সপ্তাহ, মাস কিংবা বছর লাগুক না কেন। আর এত বড় একটা ফ্রডের শিকার হওয়ার জন্য সে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। এই জন্য সে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। ঘরের মধ্যে পেট্রোল ছিটিয়ে সে মরে যাওয়ার ট্রাই করছিল। তবে ঘরের মধ্যে পেট্রোল ছিটিয়ে সে আগুন তো লাগিয়ে দিয়েছিল, তবে তার মৃত্যু হয়নি, তার পুরো ফ্যামিলির মৃত্যু হয়ে গিয়েছিল। আসলে ডিটেকটিভ তাকুমি-সানের বাবার সঙ্গে এই জন্য মিট করতে এসেছিল যাতে করে সে কোনো রকমে তাকুমি-সানের লোকেশনটা বের করতে পারে। তবে তাকুমি-সানের বাবা আসলে তার লোকেশন সম্পর্কে কিছুই জানতো না, মানে তার ছেলের সঙ্গে তার অনেকদিন ধরে দেখা সাক্ষাৎই হচ্ছে না, এই জন্য ডিটেকটিভও কিছু খুঁজে বের করতে পারছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি তাকুমি-সানকে, যে কিনা তার হ্যাকার বন্ধু নাগাইয়ের বাসায় চলে আসে। আসলে নাগাই ছিল খুবই ভালো একজন হ্যাকার, তাছাড়া সে একজন মেকআপ আর্টিস্টও ছিল। এই জন্য তাকুমি-সান এখানে এসেছে প্রস্থেটিক মেকআপ করার জন্য, কারণ নাগাই এই মেকআপে পুরো এক্সপার্ট। আর এই মেকআপ করার পরে আমরা দেখতে পারি তার বন্ধু তার পুরো চেহারাই বদলে ফেলে, মানে তাকে দেখে মনে হচ্ছিল তার মুখের এক সাইড পুরোপুরি পুড়ে গেছে। আর এরকম করেই সে চলে আসে কায়দার ক্লাবে জব নেওয়ার জন্য। আসলে কায়দার এখানে এসে বলা শুরু করে যে সে কায়দার একজন বিগ ফ্যান, তার কাজকর্ম দেখেই সে লাইফে ইন্সপায়ার হয়ে এই কাজে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মানে যত রকম করে চাটা যেত সে এখানে সব রকম করে চাটা ট্রাই করে, আর ফাইনালি এমন করে সে কায়দার ক্লাবে একটা জবও পেয়ে যায়। ডকুমেন্টে তার নাম দেওয়া হয়েছিল সুজি সাওয়া, যাতে করে তার রিয়েল আইডেন্টিটি ফাঁস না হয়ে যায়। এই ব্যাপারটা ভূমাফিয়া খুব ভালো করে লক্ষ্য করত। অন্যদিকে গডুসা তার একটা পুরনো বন্ধু টুনটুনের সঙ্গে গিয়ে মিট করে, আর সে তাকে বলে যে আমরা 1000 কোটি টাকার একটা প্রপার্টি সেল করতে চাই, তবে আমরা কোনো ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না। তবে টুনটুন তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে 1000 কোটি টাকার প্রপার্টি সেল করা মার্ক সোমকে বোকা বানানোর মতো এতটা সহজ হবে না, কারণ কোনো বড় কোম্পানি কেন ছোট একটা দালালের মাধ্যমে এত বড় একটা প্রপার্টি কিনতে যাবে, তাও আবার 1000 কোটি টাকার।
যদি তোমরা এত বড় ক্লায়েন্টকে ফাঁসাতে চাও তাহলে তোমাদেরকে জমিন সেল করার একটা কোম্পানি বানাতে হবে, যেই কোম্পানিটাও হবে রেপুটেড একটা কোম্পানি। এখন আমি চাইলে তোমাদের জন্য সেই কোম্পানিটা বানিয়ে দিতে পারি, তবে এটার জন্য সে 3 কোটি টাকা দাবি করে বসে। আর যখন গডুসন হ্যারিসনের সঙ্গে গিয়ে ডিসকাশন করে এই ব্যাপারটা নিয়ে, তখন হ্যারিসনও তার বন্ধুকে 3 কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এই জন্য গডুসন সাথে সাথেই টুনটুনকে কল দিয়ে বলে যে তোমার টাকার জোগাড় হয়ে গেছে, তুমি তোমার কাজটা শুরু করতে পারো। তবে আমরা দেখতে পারি সে অলরেডি কাজ শুরুও করে দিয়েছিল। সে শুধুমাত্র সেই কোম্পানিকেই হায়ার করেনি, বরং সে কোম্পানির মালিক আবিরুর সঙ্গে কথাবার্তা বলে নিয়েছিল, যেই কোম্পানির নাম ছিল আবিরু হোল্ডিংস। আর যখন তারা আবিরু হোল্ডিংসের ওয়েবসাইটটা গিয়ে ভালো করে চেক করে, তখন তারা দেখতে পারে তারা রিয়েল এস্টেটের বিজনেস করছিল, তাছাড়া তারা জমি কেনা বেচারও বিজনেস করছিল। আসলে এখানে তাদের প্ল্যানিং ছিল এইটা, তারা ক্লায়েন্ট হয়ে 1000 কোটি টাকার জমিটা আবিরু হোল্ডিংসের কাছে বিক্রি করবে, আর আবিরু হোল্ডিংস সেই জমিটা 1100 কোটি টাকায় অন্য তাদের যে টার্গেটেড ক্লায়েন্ট হবে তার কাছে সেল করবে। মানে তারা ডিলটা এমন করে করেছে যেখানে আবিরু হোল্ডিংসের পুরো 100 কোটি টাকা লাভ হবে, মানে যদি তারা এই জমিটা বিক্রি করতে পারে। তবে এখানে সমস্যা হচ্ছে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে করে আবিরু হোল্ডিংস এই ব্যাপারটা একেবারেই খেয়াল করতে না পারে যে এইটা একটা বিশাল বড় স্ক্যাম। আর এখন যেহেতু তাদের সবকিছু কমপ্লিট হয়েই গেছে, এই জন্য সেই পূজারনকে তাদেরকে যে কোনো ওয়েতে মন্দির থেকে বের করতে হবে, যেটার জন্য কায়দে নামের সেই লোকটাকে তাদের দরকার পড়বে। কারণ কায়দের প্রেমে পূজারন পাগলের মতো হয়েছিল, এই জন্য কায়দের সমস্ত কথা সে ফলো করত। অন্যদিকে ট্যাক্সিতো নামের তাদের যে পার্টনার ছিল, সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল, পুরো একটা সপ্তাহ ধরে তার কোনো খোঁজখবর ছিল না। তাছাড়া হ্যারিসনের কাছে সে যে 300 কোটি টাকার দাবি করেছিল, সেই টাকাটা নেয়ার জন্য সে এখানে আসেনি। যদিও এই প্ল্যানিংয়ের মধ্যে তার কাজটা শেষ হয়ে গেছে, এই জন্য হ্যারিসন একেবারেই তার ব্যাপারে কেয়ার করছিল না। তাছাড়া এই ব্যাপারটা সবাই জানতো যে হয়তোবা সে কোনো একটা জায়গায় নেশা করে পড়ে আছে। আর এদিকে আমরা দেখতে পারি পুরো একটা সপ্তাহ পরে কায়দের সঙ্গে মিট করার জন্য সেই পূজারন আবারও এখানে চলে আসে। আর এইবার কায়দে তার কাছে প্রমিস করেছিল যে আজকে রাতটা শুধুমাত্র তারা দুজনেই একসাথে পার করবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সে তাকুমিসানকে তাদের মাঝখানে নিয়ে আসে। আর কায়দে তার কাছে প্রমিস করে যে আর মাত্র কয়েকটা দিন তুমি এমন করে করো, এরপরে আমরা দুজন একসাথে বিয়েই করে ফেলবো। তবে যাই হোক, অন্যদিকে একই সময় গডুসন এবং টুনটুন চলে আসে আবিরু হোল্ডিংসের মালিকের সঙ্গে মিট করার জন্য। আর এখানে গডুসন সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে আবিরু হোল্ডিংসের মালিককে বলে যে এই পুরো ডিলটার মধ্যে তোমাদেরকে 100 কোটি টাকার ব্রোকারেজ দেওয়া হবে। আর এটা শোনার পরে আর কি হওয়ার ছিল, সে সঙ্গে সঙ্গে ডিলটাকে সিগনেচার করে ফেলে। আর ডিলটা হয়ে যাওয়ার পরেই গডুসন টুনটুনকে 3 কোটি টাকা দিয়ে দেয়, যেমনটা কিনা তাদের মধ্যে ডিল হয়েছিল। তবে সেই টাকাগুলোকে ইউজ করতে পারে না, কারণ সেদিন রাতের বেলায় হ্যারিসন কিছু লোক দিয়ে তাকে মেরে ফেলে। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো হ্যারিসন দূর থেকে বসে লাইভে দেখতো, কারণ এই সমস্ত ব্যাপারগুলো দেখলে কেন জানি সে একটু ভালো ফিল করত। অন্যদিকে সেই পূজারনের সঙ্গে মিট করার পরে তাকুমিসান প্রতিদিনের মতো তার বস কায়দেকে আজকেও তার বাসায় ড্রপ করতে যায়। তবে যাওয়ার সময় রাস্তায় কায়দের কিছু একটা কাজ চলে আসে, সে একটা হোটেলের মধ্যে ঢুকে অন্য মেয়ের সঙ্গে কাজ করা শুরু করে। তবে এই ব্যাপারটা যখনই তাকুমিসান জানতে পারে, তখন সে হ্যারিসনের কিছু লোককে এই ব্যাপারটা জানিয়ে দেয়। আর তারা সেই রুমের মধ্যে গিয়ে আচ্ছা রকম করে কায়দেকে পেটানো শুরু করে, আর এরপর তাকে ছাদে নিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ারও ভয় দেখায়। আর এখানে তাকুমিসান তাকে এই ব্যাপারটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে যদি জীবন বাঁচাতে চাও তাহলে আমরা যেমন যেমন বলবো তেমন করে কাজ করবে, আর নয়তোবা কিন্তু তোমার ভয়ঙ্কর মৃত্যু হবে। আর বেচারা কায়দাও চাইলেও কিছু করতে পারছিল না, কারণ হয়তো তাকে মরতে হতো, না হলে তাকে সমস্ত কথা মানতে হতো। এই জন্য সে সমস্ত কথাগুলো মানারই সিদ্ধান্ত নেয়। আর এদিকে আমরা দেখতে পারি সেকিও হাউস কোম্পানির একটা বোর্ড মিটিং চলছিল। আসলে এখানে তাদের একটা প্রজেক্ট অলরেডি রেডি হয়ে গিয়েছিল, টোকিওতে তারা জমিও পেয়ে গিয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে জমির মালিকের তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিল, যেই জন্য জমিটা এখন 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক তার ওয়াইফের নামে চলে গিয়েছে। এই জন্য তারা কোনোভাবেই এই প্রজেক্টটা ডেভেলপ করতে পারছিল না, এই জন্য তাদের মাথাও প্রচণ্ড গরম হয়েছিল। এই জন্য যত দ্রুত সম্ভব তাদের জমির দরকার ছিল, তাও আবার টোকিওর মাঝখানে, মানে একেবারে শহরের মেইন পয়েন্টে। আর সবচেয়ে বেশি প্রেশার ছিল এই কোম্পানির ডেভেলপ ডিপার্টমেন্টের হেডের উপরে। আর এই জন্য সে তাদের সবার কাছে প্রমিসও করে যে যেই কোনো ওয়েতে 1 মাসের মধ্যে সে জমি খুঁজে বের করবে এবং এই প্রজেক্ট সেই জমির উপরেই করা হবে। অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা একটা জমি পেয়ে যায়, যেই জমিটা কিনা আবিরু হোল্ডিংসের আন্ডারে সেল করা হচ্ছিল। আর এটা শোনার পরে আর কি হওয়ার ছিল, তারা দ্রুত তার সঙ্গে একটা মিটিং ফিক্স করে ফেলে। তবে মিটিংটা ছিল মাত্র 5 দিন পরে। আর আমরা দেখতে পারি হ্যারিসন এই মাঝখানের সময়টাকে কাজে লাগানোর জন্য সমস্ত নকল ডকুমেন্টগুলো বানানো শুরু করে। আর এই সমস্ত জাল ডকুমেন্টগুলোকে গভর্নমেন্ট সাইটে আপডেট করার কাজ করতো হ্যাকার নাগাই, যাতে করে যদি ক্লায়েন্ট ভুল করেও তাদের আইডি কার্ডগুলো স্ক্যান করে সার্চ করার ট্রাই করে, তাহলে তারা অরিজিনাল ডকুমেন্টে না পেয়ে ফেক ডকুমেন্টগুলো পায়। এদিকে টুনটুনের মৃত্যুর খবর ডিটেকটিভ তাতসুসানের কাছে চলে আসে, এই জন্য তারা দ্রুত পুলিশ নিয়ে চলে আসে টুনটুনের বাসায়। আর এখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও তারা একটা ক্লু পর্যন্ত খুঁজে পায় না, মানে ফরেন্সিক টিম এখানে কিছুই খুঁজে পায় না, না একটা আঙ্গুলের ছাপ, না একটা পায়ের ছাপ।
আসলে এই ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র চকচক করছিল আর প্রত্যেকটা জিনিস যার যার জায়গায় ছিল, যার মানে দেখে মনে হচ্ছিল এখানে কিছু হয়নি। তার মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার যে মার্ডার করার পরে ঘরটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়েছে। তবে তখনই ডিটেকটিভ এখানে কোড ওয়ার্ডে একটা বার্তা পেয়ে যায়। এই জন্য সে দ্রুত এটার একটা পিকচার ক্লিক করে আর এটাকে ডিকোড করার জন্য সে তার সহকারীর কাছে চলে যায়। যদিও এটাকে ডিকোড করতে তাদের অনেকটাই সময় লেগে গিয়েছিল, তবে ফাইনালি তারা এটা খুঁজে বের করে ফেলেছিল যে আবিরু হোল্ডিংসের অফিসের মধ্যে 2 তারিখ সকাল 8টার সময় একটা মিটিং আছে। আর এই জন্য ডিটেকটিভ সকাল 7টার সময় গিয়ে সেটার সামনের একটা কফি শপে বসে পড়ে, যাতে করে সমস্ত ব্যাপারগুলো সেখান থেকে সে নজরদারিতে রাখতে পারে। এরপরে যখনই 8টা বেজে যায় তখন সিকিউ হাউসের লোকজন চলে আসে, কারণ এখানে তাদের সঙ্গে আজকে মিটিং ছিল। আর একটু পরে আমরা দেখতে পারি ওডোসন আর তাকুমিসানও চলে আসে। আর যখন ডিটেকটিভ তাদের দুজনকে দেখতে পারে তখন সে এক নজরেই চিনতে পারে এই লোকগুলো হচ্ছে সেই লোকগুলো যারা কিনা মার্ক হোমের কেসের মধ্যে জড়িত ছিল, মানে তাদেরকে ফ্রড বানানোর কাজে তারা জড়িত ছিল। কারণ সেই কেসটা যেহেতু তার আন্ডারে ছিল এই জন্য সে তাদের দুজনকে খুব ভালো করেই চিনতে পারে। তবে একটু পরে আমরা দেখতে পারি তারা একই কফি শপে ঢুকে একেবারে ডিটেকটিভের পেছনের সিটে গিয়ে বসে আর এখানে তারা গল্পগুজব করা শুরু করে। আসলে যদিও মিটিংয়ের সময়টা হয়ে গিয়েছিল, তবে টাকুমিসান চাইছিল একটু লেট করতে, কারণ এমনটা করলে তাদের ধৈর্যেরও একটা পরীক্ষা হয়ে যাবে। তাছাড়া যদি তারা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে তাদেরকে একটু ভালো করে বেকুব বানানো যাবে। তবে তখনই ওডোসন তাকে টুনটুনের মার্ডারের খবরটা দেখায় আর সে বলে যে আমাদের সন্দেহ হ্যারিসনের উপরে, কারণ আমার মনে হয় সেই তাকে খুন করিয়েছে। তাছাড়া টাক্সি তো কোথায় যেন গায়েব হয়ে গেছে, আমি জানি না সে বেঁচে আছে নাকি মরে গেছে। তাছাড়া আগের বারের জমিনের যেই ফ্রড সাক্ষী ছিল সেই সাক্ষীকেও কে যেন মেরে ফেলেছে। এখন হয়তোবা হ্যারিসন এই কাজগুলো করেছে, যার মানে ক্লিয়ার কথা হচ্ছে এইটা যে হ্যারিসন থেকে তাদেরকেও সাবধানে থাকা উচিত, আর নয়তোবা যে কোনো সময় তাদেরকেও মেরে ফেলতে পারে। যদিও হ্যারিসনের সাথে অনেকগুলো বছর কাজ করার জন্য গোডোসন অনেকগুলো টাকায় কামিয়ে ফেলেছে, এই জন্য সে এই ডিলটার পরেই রিটায়ার করে তার ফ্যামিলির সঙ্গে ভালো একটা সময় পার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সে টাকুমিসানকে শুধু সতর্ক করতে চাইছিল, সে তাকে বলতে চাচ্ছিল যে হ্যারিসন একজন বিশ্বস্ত লোক না, সো তার থেকে সাবধান থাকাই তোমার জন্য শ্রেয়। আর এগুলো বলার পরেই ফাইনালি তারা মিটিংয়ের জন্য এখান থেকে বেরিয়ে পড়ে। আর যখন তারা অফিসের মধ্যে ঢুকে যায় তখন ডিটেকটিভ যখনই কফি শপ থেকে বাইরে আসে তখন 3টা লোক এসে তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর তখন মিটিংয়ের মধ্যে আমরা দেখতে পারি 2 পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, তারা একে অন্যের পরিচয় দেওয়া শুরু করে। এখানে গোডোসন ছিল সেই মহিলার অ্যাডভাইজার, মানে সে ছিল তার লিগাল অ্যাডভাইজার, আর তার নাম ছিল ওদু। আর অন্যদিকে টাকুমিসান বলে তার নাম হচ্ছে গিয়ে ঠি, আর সে সেই পূজারনের সমস্ত অ্যাসেটগুলো হ্যান্ডেল করে। তো এরপরে মিটিং শুরু হয়ে যায়। তবে কোম্পানির লোকরা নোটিস করে যে জমির মালিকই এখানে উপস্থিত নেই, তার মানে তারা জমির ডিল কি করে করবে, কারণ মালিকই নেই তাহলে কার সাথে ডিল করবে। তবে তাদেরও সেই আগের মতোই বাহানা ছিল, তারা বলে যে সে একটু অসুস্থ হয়ে গেছে যেই জন্য সে এখানে আসতে পারেনি। তবে আপনারা একেবারেই টেনশন করবেন না, কারণ সে সমস্ত দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিয়েছে। তাছাড়া আপনাদের যত কিছু দরকার সবকিছু আমরাই প্রোভাইড করব, আর এই ডিলটা যাতে করে সহজভাবে হয় সমস্ত ব্যাপারগুলো আমরাই লক্ষ্য রাখবো, কারণ সমস্ত দায়িত্ব আমাদেরকেই দেয়া হয়েছে। তো এরপরে ফাইনালি সমস্ত কাগজপত্র চেক করা হয়, সমস্ত কাগজপত্রগুলো নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এরপরে ফাইনালি জমির দামাদামি করে তারা 1020 কোটি টাকাতে এই ডিলটাকে সিগনেচার করে। তবে তখন আমরা দেখতে পারি এই মিটিংয়ে কোম্পানির যে হেড ছিল সে তাদেরকে দাঁড়িয়ে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে এটা তো ছিল শুধুমাত্র ছোটোখাটো একটা ডিসকাশন, এখানে তেমন কোনো ডিলে আমরা সিগনেচার করিনি। আমরা ডিলটা তখনই কমপ্লিট করব যখন আমরা জমিনের মালিকের সাথে সরাসরি কথাবার্তা বলবো আর তার সঙ্গে একটা দীর্ঘ মিটিং করব। আর সেই মিটিংটা অবশ্যই তোমাদের মন্দিরে হওয়া উচিত, কারণ সেখানে গেলে আমরা জমিটাও দেখতে পারবো আর তার সঙ্গে ভালো করে পরিচিতও হতে পারবো। আর যেহেতু তাদের কোনো সমস্যা ছিল না এই জন্য ফাইনালি এটার জন্য তারা রাজিও হয়ে যায়, কারণ যদি তারা সমস্যার কথা বলে তাহলে হয়তো সন্দেহও চলে আসতে পারে। অন্যদিকে ডিটেকটিভ তাতসুসানকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, আর এখানে হ্যারিসন তার পকেটের মধ্যে একটা নোট দিয়ে তাকে শুট করে ফাইনালি মেরে ফেলে। আসলে পুলিশেও হ্যারিসনের একটা লোক ছিল যে কিনা তাতসুসান সম্পর্কে তাকে এই খবরটা দিয়েছিল। সে বলেছিল যে তোমাদের খুবই কাছাকাছি সে পৌঁছে গেছে, যেই কোনো সময় সে তোমাদেরকে ধরে ফেলবে। তো এখন যেহেতু সবকিছু সেট হয়ে গেছে তো এই জন্য এখন তাদেরকে ফাইনালি একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে পূজারনকে যে কোনো ওয়েতে টোকিও থেকে বাইরে নিতে হবে, যাতে করে সে এখানে এসে কোনো ঝামেলার সৃষ্টি করতে না পারে। আর মন্দিরের তালা চাবির যেই কাজটা আছে সেটার জন্য অলরেডি তারা একটা লোককে মন্দিরে চাকরি দিয়ে দিয়েছে যে কিনা তালা চাবিগুলোকে সামলে নিতে পারবে। এরপরে সন্ধ্যাবেলায় তারা চলে আসে কায়দের সঙ্গে মিট করতে, আর কায়দাকে এটা ক্লিয়ার করে বুঝিয়ে দেয় যে কালকে থেকে পরবর্তী 3 দিন তোমাকে সেই পূজারনকে নিয়ে ঘুরতে যেতে হবে, তাও আবার টোকিওর বাইরে। আর আমাদের একটা লোক তোমার উপরে সর্বক্ষণিক নজরদারি করবে, যদি তুমি 19 থেকে 20 করার ট্রাই করো তাহলে সে তোমাকে সেখানেই শুট করে মেরে ফেলবে। আর যখন কায়দে পূজারনকে এই অফারটা দেয় তখন কায়দে এক কথাই রাজি হয়ে যায়, কারণ এই দিনটার জন্যই সে অনেকগুলো বছর যাবত ওয়েট করছিল।
আর পরদিন সকালে আমরা দেখতে পারি সেকিও কোম্পানির হেড জমিনের ময়না করার জন্য তার বসকে নিয়ে চলে আসে, আর বস এই জমিটা দেখার পরে ফাইনালি এই জমির ডিল প্রসেস করার জন্য তাকে পারমিশনও দিয়ে দেয়। এদিকে কায়দা এবং সেই পূজারন ফাইনালি টোকিওর বাইরে চলে আসে, আর যখনই তারা এয়ারপোর্টে ল্যান্ড করে তখন একটা লোক তাদেরকে পিক করতে চলে আসে, আর এই লোকটা এসেই কায়দাকে বলে যে আপনার সাথে একটু গোপন কথা আছে, এই জন্য সে তাকে নিয়ে বাথরুমে চলে আসে। আর তখন আমরা জানতে পারি এই লোকটা আসলে হচ্ছে গিয়ে টেক্সিতা, যে কিনা হ্যারিসনের গ্রুপের সেই লোকটা যে কিনা তার কাছ থেকে 300 কোটি টাকা দাবি করেছিল। আসলে সে কায়দাকে বাথরুমে নিয়ে ছুরি বের করে তাকে নির্মমভাবে হত্যা করে, আর সেগুলোর ভিডিও করে সে পূজারনকে দেখিয়ে হুমকি দিয়ে বলে যে যদি এখনই সে টোকিওতে ব্যাক না করে তাহলে তাকে এখানেই মেরে ফেলা হবে। আর যেহেতু সে তাকে একটা ফ্লাইটের টিকিটও দিয়েছিল, এই জন্য প্রচণ্ড ভয়ের মধ্যে এসে সে টোকিওর সেই ফ্লাইটে গিয়ে বসেও পড়ে। এদিকে যখন কোম্পানির লোকজন সেই জমি সম্পর্কে একটু যাচাই বাছাই করে তখন তারা ফাইনালি বুঝতে পারে এটা একটা লিগ্যাল জমি, এই জন্য তারা সেই জমিটা কেনার জন্য তাদেরকে পারমিশনও দিয়ে দেয়। আর পরদিন সকালবেলায় ছিল জমির মালিকের লিগ্যাল ভেরিফিকেশনের কাজ। তবে অন্যদিকে যেহেতু হাজার চেষ্টা করার পরেও তারা পূজারনের একটা ডুপ্লিকেট কপি খুঁজে বের করতে পারেনি, এই জন্য ফাইনালি তাদের টিম মেম্বার রেনোর চুল কেটেই তারা তাকে ডুপ্লিকেট পূজারন বানিয়েই ফেলে। তবে তখনই তারা খবর পেয়ে যায় যে আসল পূজারন টোকিওতে আসার জন্য অলরেডি ফ্লাইটে উঠে বসে পড়েছে। সেখান থেকে টোকিওতে আসতে তার 2 ঘন্টা সময় লাগবে, আর এয়ারপোর্ট থেকে মন্দিরে যেতে তার মাত্র 40 মিনিট সময় লাগবে। যার মানে যখন তারা কোম্পানির সাথে মিটিং করে ওনারের আইডেন্টিটি ভেরিফাই করবে তখনই হয়তোবা পূজারন তাদের মিটিংয়ের মাঝখানেই মন্দিরে চলে আসবে, যেটা কিনা একটা ভয়ঙ্কর ব্যাপার তাদের জন্য হতেও পারে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় যেই কোনো ওয়েতে যত দ্রুত সম্ভব তাদেরকে এই মিটিংটা শেষ করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, যাতে করে আসল পূজারন এখানে এসে তাদের কোনো বাধার সৃষ্টি করতে না পারে। এখন একদিকে যখন তারা ওনারের ভেরিফিকেশনের জন্য মিটিং শুরু করে দেয় তখন অন্যদিকে আমরা দেখতে পারি হ্যারিসন টেক্সিতাকে ফাইনালি ধরেই ফেলে। সে তার উপরে একটুও মায়া দেখায় না, তাকে পাড়াতে পাড়াতে সে সেখানে মেরে ফেলে। আর এদিকে আমরা দেখতে পারি যখন ভেরিফিকেশন শুরু হয়ে যায় তখন কোম্পানির লোকজন সমস্ত কিছু ভালো করে চেক করা শুরু করে। তার আইডেন্টিটি, তার ড্রাইভিং লাইসেন্স, সমস্ত ব্যাপারগুলোকে যখন তারা ভালো করে চেক করে তখন তারা সবকিছুই সঠিক পেয়ে যায়। আর তাকে যত রকম কোয়েশ্চেন করে সে সমস্ত রকম কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারই দিয়ে দেয়। তবে একটা কোয়েশ্চেনে সে আটকা পড়ে যায়। আসলে কোয়েশ্চেনটা ছিল এমন যে এই মন্দিরটা, মানে যেই মন্দিরে সে পূজা করায়, এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছিল। আর যখন গোডোসন দেখতে পারে আস্তে আস্তে করে অবস্থা খারাপের দিকে যাচ্ছে তখন সে উল্টো তাদেরকে কোয়েশ্চেন করা শুরু করে যে তোমরা যেই কোম্পানির জন্য কাজ করো এখন তোমরা বলো সেই কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে যখন তারা কোনো অ্যান্সার দিতে পারছিল না তখন তারা বলে যে তোমরা যেটার জন্য কাজ করো সেটার অ্যান্সার যখন তোমরা জানো না তাহলে তোমরা কি করে আশা করো যে এত পুরনো একটা মন্দির কত সালে স্থাপিত হয়েছিল সেই ব্যাপারটা সে জানতে পারবে। আর যখন এই সমস্ত কথাবার্তাগুলো চলছিল তখন টাকেসো মোবাইলে এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্যগুলো বের করে আর সেগুলো সেই মেয়েটাকে দেখিয়ে দেয়। আর যখন সে অ্যান্সারটা দিয়ে দেয় তখন এখানে সবাই পুরোপুরি শান্ত হয়ে যায়। তবে আসলে তাদের উপর থেকে বিপদ এখনও কাটেনি। সেই পূজারন অলরেডি টোকিও এয়ারপোর্টে চলে এসেছিল, তবে হ্যারিসনের একটা লোক তাকে ফলো করছিল তাকে কিডন্যাপ করার জন্য। তবে এই তাড়াহুড়ার মাঝখানে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখানে সে অনেক বেশি আহত হয়ে যায়। যদিও তার মৃত্যু হয়নি, তবে সেই পূজারন তার হাত থেকে গায়েব হয়ে গেছে। আর যখনই টাকিস ওই ব্যাপারটা শুনতে পারে তখন সে বুঝতে পারে তার হাতে মাত্র 40 মিনিট সময় আছে। এই 40 মিনিটের মধ্যেই এই টিমকে পুরো মন্দিরটাকে ঘুরিয়ে যেই কোনো ওয়েতে তাদেরকে মন্দির থেকে বেরও করতে হবে, আর নয়তোবা তারা যেই কোনো সময় ফাঁসতেও পারে। আর এই জন্য আমরা দেখতে পারি যখন তারা মন্দিরে তাদেরকে ঘোরাতে নিয়ে যায় তখন সমস্ত কিছু তারা ঘুরে ঘুরে দেখছিল। আর যখন তাদের সবকিছু রিয়েল মনে হয় তখন তাদের বিশ্বাস আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য তারা তাদেরকে সেই রুমের মধ্যেও নিয়ে যায় যেই রুমের মধ্যে অন্য কারো যাওয়ার পারমিশন ছিল না, মানে নর্মাল কারো সেই মন্দিরের মধ্যে যাওয়ার পারমিশন ছিল না। আর এই মন্দিরের মধ্যে বুদ্ধের 5টা বড় বড় মূর্তি ছিল, যেই মূর্তিগুলোর বিশেষতা সম্পর্কে তারা অলরেডি মুখস্থ করে এসেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কোম্পানির লোকজনের সন্দেহ করার মতো আর কিছুই থাকে না, এই জন্য তারা তাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে ফেলে। আর এই সমস্ত কাজগুলো শেষ করার পরে যখন তারা তাদেরকে মন্দির থেকে বেরিয়ে করতে যাচ্ছিল তখনই তাদের সামনে আসল পূজারনের গাড়ি চলে আসে। তারা কোনো রকমের কোম্পানির লোকজনকে তো পাঠিয়ে দেয় আর তারা নিজেরাও কোনো রকমে কেটে পড়ে। তবে রেনো নামের যেই মেয়েটাকে তারা পূজারন বানিয়েছিল সেই মেয়েটা মন্দিরের মধ্যে আটকা পড়ে যায়। আর যেহেতু তারা তাড়াহুড়ো করে এখান থেকে পালিয়ে গিয়েছে এই জন্য তারা গেটটাকেও লক করতে পারেনি। আর যখন আসল পূজারন চাবি নিয়ে গেট খুলতে আসে তখন সে গেটটা খোলা অবস্থায় দেখতে পেয়ে তার একটু সন্দেহ হয়ে যায়, এই জন্য সে দ্রুত মধ্যে আসে চেক করার জন্য। তবে এতক্ষণে এদিকে কাগজ আদান প্রদানের কাজও শুরু হয়ে যায় আর রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রারও তাদের কাগজগুলোকে অ্যাকসেপ্ট করে নেয়। আর যখন তাদের সমস্ত ডকুমেন্টে সিগনেচার হয়ে যায় তখন অবিরু হোল্ডিংকে 100 কোটি টাকার ব্রোকারেজ দেওয়ার পরে বাকি 1000 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়।
তো এখন যেহেতু ডিলটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই টাকাগুলোকে হেরফের করার দায়িত্ব হ্যারিসনের উপরে ছিল, আর টাকাগুলোকে কিভাবে ওয়াইড করবে সেই দায়িত্বটাও হ্যারিসনের উপরে ছিল। আর হ্যারিসনকে এই সমস্ত টাকা পয়সা বুঝিয়ে দেওয়ার পরে তাকুমি-সান সোজা সেখান থেকে বাসায় চলে আসে। তবে সে রাস্তায় দেখতে পারে কেউ একজন তাকে ফলো করছিল, আর সে ফলো করতে করতে তার রুম পর্যন্ত চলে আসে আর দরজাতে নক করা শুরু করে। তবে তাকুমি-সান চুপচাপ দাঁড়িয়েছিল, সে একটু শব্দ পর্যন্ত করছিল না। এই জন্য দরজার বাইরে থেকেই সেই মেয়েটা বলা শুরু করে যে সে হচ্ছে গিয়ে ডিটেকটিভের একজন লোক, মানে সেও হচ্ছে একজন ডিটেকটিভ, আর যে ডিটেকটিভকে মেরে ফেলা হয়েছে সে তার সঙ্গে কাজ করত। তাছাড়া তোমার ফ্যামিলির সঙ্গে যারা জমি নিয়ে ফ্রড করেছিল সেই ভূ মাফিয়াদের খবর ফাইনালি আমরা পেয়ে গেছি। আসলে এই ডিটেকটিভ টাৎসু স্যাংয়ের সঙ্গে তাদের কেসটা নিয়ে কাজ করছিল, আর কিছুদিন আগে টাৎসু স্যাং সেই ভূমাফিয়া সম্পর্কে জেনেও গিয়েছিল, যেই ভূমাফিয়া কিনা হ্যারিসন নামের একটা ভূমাফিয়া থেকে নিজের জীবন বাঁচানোর জন্য ফিলিপিনের কোনো একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিল। আর সেখান থেকে সে একটা ইন্টারভিউর মাধ্যমে হ্যারিসনের সমস্ত গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছিল। সে বলেছিল যে হ্যারিসনের সঙ্গে যারাই কাজ করে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে হ্যারিসন এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। তাছাড়া হ্যারিসনের সঙ্গে সেও যখন কাজ করেছিল তখন টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, এই জন্য হ্যারিসন তার প্রত্যেকটা আঙ্গুল কেটে দিয়েছিল। তার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই, সে হচ্ছে একটা জানোয়ার। তাছাড়া যখন সে মানুষজনকে মারে তখন সে সেই সমস্ত কিছুর ভিডিও করে সেগুলোকে আবার দেখে, কারণ এগুলোতেই নাকি তার ভালো লাগে। ডিটেকটিভ তাকুমি-সানকে সাবধান করে বলে যে হ্যারিসন যেই কোনো সময় তোমাকেও মারতে পারে, কারণ তোমার বাবার সঙ্গে যারা জমির ফ্রড করেছিল সেগুলো হ্যারিসন আর তার লোকজনই ছিল। আর এরপরে সে কিছু প্রমাণাদি রেখে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখনই তাকুমি-সান সেই প্রমাণগুলো নিয়ে দেখতে পারে যে তার বাবার সঙ্গে যে জমির ফ্রড করেছিল সে আসলে হ্যারিসনের সঙ্গেই জড়িত, তখন সে সমস্ত খেলাটা ক্লিয়ারলি বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি জমিটা কেনার পরে সেই কোম্পানির লোকজন অনেক বেশি হ্যাপি ছিল, কারণ এত সুন্দর একটা জমি তারা এত কম দামে কিনে ফেলেছে, এই জন্য তারা ধুমধাম করে পার্টি দিচ্ছিল। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে যেদিন রেজিস্টার তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিবে সেই দিন তাদের কি অবস্থা হবে। এদিকে যেহেতু এইবার তারা বিশাল বড় একটা দান মেরেছে, এই জন্য পুলিশ এই খবরগুলো বের করার আগেই ট্যাটসু তার সমস্ত জিনিসপত্র গোছগাছ করে ফেলে, যাতে করে হ্যাকিংয়ের কোনো ডিভাইস পুলিশ খুঁজে না পায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তাকুমি-সানেরও একটু সন্দেহ চলে আসে, কারণ যে কোনো সময় তো তার বন্ধুকেও হ্যারিসন মেরে ফেলতে পারে। যাই হোক, পরদিন সকালবেলা যখন সেই পূজারন ঝাড়ু দেওয়ার জন্য বাইরে আসে তখন সে দেখতে পারে তার জমির মধ্যে কিছু লোকজন কিছু একটা করার ট্রাই করছে। এই জন্য যখন সে গিয়ে জিজ্ঞেস করে তখন তারা জানতে পারে যে এই লোকগুলো পার্কিং এরিয়া ভেঙে ফেলার ট্রাই করছে। এই জন্য আর কি হওয়ার ছিল, সে দ্রুত পুলিশকে কল দেয়, আর পুলিশ এসে এই সমস্ত ব্যাপারগুলোকে থামানোর ট্রাই করে। তবে তখন কোম্পানির লোকজন এটা জানতে পারে যে আসলে সেই পূজারন তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এখন কেন করতে দিচ্ছে না সেটা তারা বুঝতে পারছিল না। তবে তখন আমরা দেখতে পারি মোটা একটা লোক দৌড়ে তাদের সামনে এসে পড়ে, আর সে বলে যে রেজিস্টার তাদের যে ওনারশিপ ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এইটা শোনার পরে তো তাদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। আর যখন কোম্পানির হেড দৌড়েই ব্যাপারগুলো চেক করার জন্য চলে আসে তখন সে আসল পূজারনকে দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। আর শক কেনই বা হবে না, পুরো 1100 কোটি টাকার মামলা ছিল, এই জন্য বেচারা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। আর সে সোজা গিয়ে বাসের নিচেই লাফ দেয়, আর বাস তাকে একেবারে গুরু গুরু করে দিয়ে চলে যায়। এরপরে সন্ধ্যাবেলায় তাকুমি-সান হ্যারিসনের সঙ্গে মিট করতে চলে আসে, কারণ কালকে সকালবেলায় তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তবে এর আগে তাকুমি-সান তার কাছে অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার চাই। সে বলে যে তাকসিকে তো তুমি মেরে ফেলেছো, তবে রেনো আর ওডোসনের সাথে কি করেছো, তাদেরকেও কি তুমি মেরে ফেলেছো? আর তখন আমরা জানতে পারি যে আসলে হ্যারিসন তাদের দুজনকেও মেরে ফেলেছে। আর এখন যেহেতু তাকুমি-সান তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে, এই জন্য সে তার সামনেই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করা শুরু করে। সে বলে যে আমি জানি যে তুমি তোমার সমস্ত লোকজনকে মেরে ফেলো, আর তাছাড়া আমার বাবার সাথে যারা জমি নিয়ে ফ্রড করেছিল তারা আর অন্য কেউ ছিল না, তারা ছিলে তুমি আর তোমার পার্টনার। আর শুধুমাত্র এই একটা ফ্রডের জন্য আমার পুরো ফ্যামিলিটা ডিস্ট্রয় হয়ে গিয়েছে, আমি আমার মা, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়েকে হারিয়েছি। এতটুকু বলেই সে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে আর বলে যে এইবার মৃত্যুর পালা হচ্ছে তোমার। তবে যখনই সে তাকে শুট করতে যাচ্ছিল তখনই পেছন থেকে তাদেরই টিমের আরও একটা মেম্বার এসে তার পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর তাকে সেখানেই সে আহত করে ফেলে। আসলে এই লোকটা হ্যারিসনের কাছে একটু আগে একটা সুপারিশ নিয়ে এসেছিল, সে চাইছিল নতুন ভূমাফিয়া হতে, কারণ যেহেতু তার আগের পার্টনারদের মৃত্যু হয়ে গেছে। তবে এইটা হওয়ার জন্য তার যোগ্যতার প্রমাণ আগে করতে হতো, যেটা কিনা এখন সে করছে। তবে যতক্ষণ এই লোকটা তাকুমি-সানকে পুরোপুরিভাবে মারত তার আগেই হ্যারিসন তাকে শুট করে মেরে ফেলে। তবে এমনটা করতে গিয়ে তার রিভলভারের গুলি শেষ হয়ে যায়, এই জন্য সে তাকুমি-সানকে আর শুট করতে পারে না। আর এই সুযোগটা পাওয়ার পরে তাকুমি-সান হ্যারিসনের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি ডিটেকটিভ একটা গান নিয়ে এসে হ্যারিসনকে পয়েন্ট করে ফেলে। তবে তখন এই সুযোগটা বুঝে হ্যারিসন এখানে একটা গ্রেনেড ছুড়ে দিয়ে হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে যায়, আর এই গ্রেনেডের ব্লাস্টের জন্য তারা দুজন অনেক বেশি আহত হয়ে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি সেই ডিটেকটিভের সহায়তায় তাকুমি-সান এই সমস্ত ফ্রডের ব্যাপারটাকে ফাঁস করে দেয়, যেই জন্য আবিরু হোল্ডিংসের মালিককেও অ্যারেস্ট করে ফেলা হয়, তার থেকে 100 কোটি টাকাও উদ্ধার করা হয়।
তবে বাকি 1000 কোটি টাকা কোথায় গিয়েছে এবং সেগুলোকে কিভাবে উদ্ধার করবে সেই ব্যাপারগুলো তাকো মিসার নিজেও জানতো না। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি হ্যারিসন কোনো একটা জায়গায় শিকার করছে, যার মানে আমরা বুঝতে পারি যে হ্যারিসন এখন পর্যন্ত জীবিত আছে, তবে সে কোথায় আছে, কোন দেশে আছে সেই ব্যাপারটা কেউই জানতো না। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।